আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে জামিনুস বায়োলজিতে। আমরা আজকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন নিয়ে আলোচনা করব। গত দুই ভিডিও টপিক্সে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ইন্ট্রোডাকশন এবং টাইপস নিয়ে কথা বলছিলাম। আমরা গত দুই পর্বে দেখিয়েছিলাম যে এদের দুই প্রকার হয়, একটাতে রাইবোজোম থাকলে সেটাকে আমরা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি, আর যদি আমাদের রাইবোজোম না থাকে সেটিকে আমরা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি। এখানে আমাদের যেটা ব্লু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখানো হয়েছে সেটা মূলত রাফ, এটাকে আমরা সিস্টার্নিও বলি। আর যেটা গ্রিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখানো হয়েছে শাখা প্রশাখা যুক্ত, এটাকে আমরা টিউবিউল বলে থাকি বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি। তো চলো আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো আমাদের সাইটোপ্লাজমে কিভাবে কাজ করে আমরা সেই কাজটি নিয়ে অ্যাট ফার্স্ট আলোচনা করি। তো বন্ধুরা, আমরা যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজের কথা বলি তাহলে আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হয় সাইটোস্কেলিটাল স্ট্রাকচার। সাইটোস্কেলিটাল স্ট্রাকচার মানে হচ্ছে কোষের আকার এবং আকৃতি। বন্ধুরা, আমরা জানি যে সাইটোপ্লাজমে যে জলীয় উপাদানটা থাকে এটা সাইটোপ্লাজমীয় ম্যাট্রিক্স বলা হয়। আর ম্যাট্রিক্সে বিভিন্ন অঙ্গাণু থাকে, তবে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে সাইটোপ্লাজমের ম্যাট্রিক্সের আকার বা সাইটোপ্লাজমের আকার নির্ধারণের ক্ষেত্রে আমাদের মাইক্রোটিউবিউল আছে এবং আছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা জানি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখো নিউক্লিয়ার মেমব্রেন থেকে বিস্তৃতি লাভ করে একেবারে প্লাজমা মেমব্রেন পর্যন্ত বিস্তৃত। ফলে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যত বেশি হবে, মনে করে এখানে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে সিস্টার্নি দেখানো হয়েছে 4টা, 1 2 3 4। এখানে যদি আরও একটা সিস্টার্নি দেখানো হতো তাহলে কিন্তু আমাদের প্লাজমা মেমব্রেন বাহিরের দিকে সরে যেত, মানে সাইটোপ্লাজমের আকারটা বৃদ্ধি পেত। এটাকে বলা হয় সাইটোস্কেলিটাল স্ট্রাকচার। ইট হেল্পস দ্য স্ট্রাকচার অফ সাইটোস্কেলেটন। আমাদের সাইটোপ্লাজমের আকার আকৃতির ক্ষেত্রে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা বেশি হলে আকার বৃদ্ধি পাবে, কম হলে সেলের আকারটা তুলনামূলকভাবে কমে যাবে। ওকে, তো সেকেন্ড ক্রাইটেরিয়াটাকে আমরা বলি বন্ধুরা ট্রান্সপোর্ট। আমরা সেকেন্ড ফাংশনটাকে আলোচনা করব ট্রান্সপোর্ট বা পরিবহন। Transport from nucleus to the cytoplasm or other cell। বন্ধুরা দেখো, ট্রান্সপোর্ট কোনো উপাদান নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমের বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়া বা নিউক্লিয়াস থেকে অন্য একটা সেলে পার করে দেওয়া। দেখা গেল এইটা একটা বস্তু, আমি এখানে এইটা একটা বস্তু ব্ল্যাক স্টার, এটা নিউক্লিয়াসে উৎপাদিত হয়েছে। এই বস্তুটিকে আমাদের এই জায়গাতে পাঠাতে হবে, সাইটোপ্লাজমের এই জায়গায় পাঠাবো আমরা। তাহলে দেখো বন্ধুরা, এটা যদি আমি সিম্পলি ব্যাপনের মাধ্যমে পাঠিয়ে দিতাম, যে ব্যাপনের মাধ্যমে ছড়িয়ে দিলে কিন্তু বিভিন্ন জায়গাতে যাওয়ার সম্ভাবনা আছে। আমি চাচ্ছি না যে এটা বিভিন্ন জায়গাতে যাক, আমি চাচ্ছি যে এই স্টার বস্তুটি সাইটোপ্লাজমের এখানে এসে পৌঁছাক। সেক্ষেত্রে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু হেল্প করবে। প্রথমে এই স্টার বস্তুটিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিবে, তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যাচ্ছে, এটাকে আমরা ট্রান্সসিস্টার্নি নেটওয়ার্ক বলছি আমরা। এরপরে গেল রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ, এরপরে এখান থেকে এসে বস্তুটি বাহিরে বেরিয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসে উৎপাদিত কোনো বস্তু শুধু এটা কেন, বিভিন্ন অঞ্চলে আমরা যদি পৌঁছাতে চাই তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপর আমাদেরকে নির্ভর করতে হয়। তাহলে ফ্রম নিউক্লিয়াস টু দ্য সাইটোপ্লাজম, নট অনলি সাইটোপ্লাজম বাট অলসো স্পেসিফিক সাইটোপ্লাজমিক প্লেস। একেবারে যদি আমরা স্পেসিফিক সাইটোপ্লাজমিক স্পেসে নিয়ে যেতে চাই, প্লেসে কোনো বস্তুকে ট্রান্সপোর্ট করতে চাই ফ্রম নিউক্লিয়াস, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কোনো বিকল্প নেই। তাহলে এটা মূলত ট্রান্সপোর্টার হিসেবে আমাদেরকে কাজ করে। এটা শুধুমাত্র সাইটোপ্লাজমেই ট্রান্সপোর্ট করে তা কিন্তু না, এটা অন্যান্য সেলেও ট্রান্সপোর্ট করে। আমরা জানি যে দুইটা সেল পরস্পরের মধ্যে কিছু কানেকশান থাকে, এই কানেকশানগুলোকে বলা হয় প্লাজমোডেজমাটা। আমরা এই জায়গাটাকে বলি প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা নাথিং বাট স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরই কিছু অংশ দুইটা সেল মেমব্রেনের ভেতরে দিয়ে প্রবেশ করে, একটা কানেকশান তৈরি করে, একটা চ্যানেল তৈরি করে, এই চ্যানেলটিকে বলা হয় প্লাজমোডেজমাটা। এখন প্রশ্ন হচ্ছে যে মাঝে মাঝে ইনফরমেশান বা কেমিক্যাল, প্রত্যেকটা রাসায়নিক বস্তুই মূলত এক একটা ইনফরমেশান। আমার কাছে লবণ একটা রাসায়নিক বস্তু, এটা লবণের মতো আমার কাছে ইনফরমেশান দেয়। সুগার একটা রাসায়নিক বস্তু, এটা আমার কাছে মিষ্টি একটা ইনফরমেশান দেয়। ল্যাকটিক অ্যাসিড বা টার্টারিক অ্যাসিড একটা রাসায়নিক বস্তু, এটা আমার কাছে টক একটা অনুভূতি দেয়। ব্যাপারটা এরকম, ইট ইজ সিগন্যাল। প্রত্যেকটা কেমিক্যাল হচ্ছে এক একটা সিগন্যাল। তো মনে করো আমাদের নিউক্লিয়াস থেকে একটা সিগন্যাল পাঠাতে হবে এই সেলে, ওকে। তো তখন এইখানে নিউক্লিয়াস থেকে একটা বস্তু উৎপাদিত হয়। উৎপাদিত বস্তুটি প্রথমে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে, আমরা জানি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে ব্রাঞ্চড। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা শাখা প্রশাখা যুক্ত, আর যেটা রাফ শাখা প্রশাখা বিহীন। এরকম তারা শাখা প্রশাখায় বিভক্ত হয় এবং কাঙ্ক্ষিত শাখা দিয়ে প্লাজমোডেজমাটার মাধ্যমে পরবর্তী সেলে গিয়ে সেটি পৌঁছায়। তাহলে নট অনলি অন সাইটোপ্লাজম বাট অলসো অ্যানাদার সাইটোপ্লাজম অফ অ্যানাদার সেল, এরকম জায়গাতেও একটা নিউক্লিয়াস থেকে বস্তুগুলোকে ট্রান্সপোর্ট করতে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তথা আমাদের রাফ বলো আর স্মুথ বলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কোনো বিকল্প নেই। নাও আর একটা ট্রান্সপোর্ট করে আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটা লিপিড ট্রান্সপোর্ট এবং প্রোটিন ট্রান্সপোর্ট। থার্ড ট্রান্সপোর্টটা হচ্ছে মূলত প্রোটিন অ্যান্ড লিপিড ট্রান্সপোর্ট। প্রোটিন এবং লিপিড ট্রান্সপোর্ট বলতে আমরা কি বুঝি? বন্ধুরা দেখো, আমরা জানি যে রাইবোজোম প্রোটিন তৈরি করে। রাইবোজোমগুলো রয়েছে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কোনো রাইবোজোম নেই, ওকে। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকা রাইবোজোম প্রোটিন তৈরি করবে, ওকে, দিস ইজ প্রোটিন তৈরি হচ্ছে। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো প্রোটিন তৈরি করতে পারে না। তো আমরা গত পর্বে বলেছিলাম যে এরা লিপিড প্রসেসিং করে, ওকে। সাইটোপ্লাজম থেকে তারা লিপিড গ্রহণ করে, দিস ইজ লিপিড। সাইটোপ্লাজম থেকে এরা লিপিডগুলোকে নেয় এবং লিপিডগুলোকে মোটামুটি প্রসেসিং করে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন বা লিপিড প্রসেসিংয়ে ব্যর্থ হয়, দেখা গেল যে না তারা আর পারছে না, প্রোটিন প্রসেসিং করতেও পারছে না, করছে মোটামুটি একটা, লিপিডও মোটামুটি একটা প্রসেসিং করছে, কিন্তু ফাইনালি এখনও কোনো প্রোডাক্ট তৈরি হয়নি। এই ফাইনালি লিপিড এবং প্রোটিনগুলোকে প্রোডাক্ট করবে কি? আমাদের গলজি বডি। তাহলে এইখান থেকে ইন্টারমিডিয়েট লিপিড, দিস আর ইন্টারমিডিয়েট প্রোটিন, এই ইন্টারমিডিয়েট লিপিড এবং ইন্টারমিডিয়েট প্রোটিনগুলোকে আমাদের গলজি বডির কাছে আনতে হয়। তখন এইখান থেকে ভেসিকল ডেভেলপ করে। ভেসিকল মানে হচ্ছে বাবুল, বাবুল মানে হচ্ছে বুদবুদ। এখান থেকে মেমব্রেনটা আমাদের বুদবুদের মতো সৃষ্টি হয় এবং এর ভেতরে আমাদের লিপিড প্রবেশ করে, দিস আর লিপিড, ওকে। আর এইখান থেকেও ভেসিকল ডেভেলপ করে এবং এই ভেসিকলের ভেতরে প্রোটিন অবস্থান করে, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভেসিকল অলসো দ্য পার্ট অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ভেসিকল রাইবোজোম বিহীন হতে পারে, তাহলে ধরে নেব সেটি আসছে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। ভেসিকল রাইবোজোম যুক্ত হতে পারে, তাহলে ধরে নেব সেটি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছ থেকে আসছে। তাহলে এই ভেসিকল বহন করতেছে লিপিড যেহেতু স্মুথ, আর এই ভেসিকল বহন করতেছে প্রোটিন যেহেতু রাফ ভেসিকল, স্মুথ ভেসিকল। আমরা এক কথাই বলি ভেসিকল। তবে এই ভেসিকলগুলো আর রাইবোজোম থাকে না, রাইবোজোমগুলো হারায় যায়, কারণ এই ভেসিকলগুলো এখন মুভ করবে আমাদের গলজি বডিতে। মেমব্রেনাল স্ট্রাকচার, এই বুদবুদ বা মেমব্রেন বা পর্দাটা গিয়ে আমাদের গলজি বডির মেমব্রেনের সাথে গিয়ে মিলে যাবে, ওকে। তাহলে এখানে রাইবোজোম থাকা যাবে না। হ্যাঁ, এখানে রাইবোজোমের দরকারও নাই, কারণ প্রোটিন তৈরি হয়ে গেছে, আর রাইবোজোমের দরকার নাই। এখন তারা রাইবোজোমগুলোকে হারিয়ে ফেলবে, মেমব্রেনটাকে ফসফোলিপিড বাইলেয়ার এবং প্রোটিন অবস্থায় গলজি বডিতে শিফট করতেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ভেসিকল প্রোটিনগুলোকে গলজি বডিতে শিফট করতেছে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তথা রাফটাকে বলা হয় সিস্টার্নি। সিস্টার্নি থেকে আসা ভেসিকল তার প্রোটিনগুলোকে গলজি বডিতে মুভ করতেছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শুধু নিউক্লিয়াস থেকেই বস্তুগুলোকে ট্রান্সপোর্ট করে তা নয়, বরং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেও বস্তুগুলোকে গলজি বডিতে ট্রান্সপোর্ট করে। তাহলে আমরা বলতে পারি প্রোটিন অ্যান্ড লিপিড ট্রান্সপোর্ট
ফ্রম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টু দ্য গলজি বডি। আমরা এটাই বলছি প্রোটিন অ্যান্ড লিপিড ট্রান্সপোর্ট টু দ্য গলজি বডি। গলজি বডিতে তারা মূলত এই উপাদানগুলোকে ট্রান্সপোর্ট করে, মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা লিপিড এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা প্রোটিন ভেসিকল দ্বারা বাহিত হয়, গলজি বডিতে যায় এবং গলজি বডি সেটাকে আবার প্রসেসিং করে, মনের মতো করে সাজায়। ব্যাপারটা এরকম। নাও আমরা যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আর একটা কাজ নিয়ে কথা বলি তাহলে আমরা পাবো দিস ইজ কম্পার্টমেন্টালাইজেশন। কম্পার্টমেন্টালাইজেশন মানে হচ্ছে প্রকোষ্ঠে বিভক্তকরণ। কম্পার্ট মানে কি? প্রকোষ্ঠ। বন্ধুরা দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি স্মুথ এন্ডোপ্লাজম। রাফের কথা বাদ দাও, কারণ রাফ শাখাবিহীন, রাফের কোনো শাখা নেই, রাফ শাখাবিহীন, কিন্তু স্মুথগুলো কিন্তু শাখাযুক্ত, বিভিন্ন শাখা উৎপত্তি লাভ করছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই শাখাগুলো কিন্তু সাইটোপ্লাজমকে এক একটা প্রকোষ্ঠে ভাগ করছে। যেমন এইটা একটা প্রকোষ্ঠ, এখানে এক্স একটি প্রকোষ্ঠ, এটা ওয়াই একটা প্রকোষ্ঠ, ডব্লিউ একটা প্রকোষ্ঠ, পি একটা প্রকোষ্ঠ, কিউ একটা প্রকোষ্ঠ, এস একটা প্রকোষ্ঠ, টি। দেয়ার আর মেনি টাইপস অফ কম্পার্টমেন্ট ক্রিয়েট বাই দ্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে মসৃণ অন্তঃপ্লাজমীয় জালিকাগুলো আমাদের সাইটোপ্লাজমে বিভিন্ন প্রকোষ্ঠ তৈরি করছে এবং মজার বিষয় হচ্ছে এই প্রকোষ্ঠগুলোর পরিবেশ কিন্তু এক এক রকম। দেখা গেল ডব্লিউ একটা প্রকোষ্ঠ, তার পরিবেশ একরকম, কিউ একটা প্রকোষ্ঠ, টি একটা প্রকোষ্ঠ, এস একটা, পি একটা, এক্স একটা, ওয়াই একটা। এই চেম্বারগুলোর এনভায়রনমেন্ট আলাদা এবং আলাদা এনভায়রনমেন্ট বলেই এখানে আলাদা আলাদাভাবে সাইটোপ্লাজমিক রিয়াকশানগুলো চলে। সাইটোপ্লাজমের টোটাল পরিবেশ যদি এক রকমের হতো তাহলে এখানে বিভিন্ন রকমের বিক্রিয়া পরিচালনা করা যেত না। বিভিন্ন রকমের বিক্রিয়ার জন্য বিভিন্ন রকমের পরিবেশ লাগে, কোথাও পিএইচ বেশি লাগে, কোথাও পিএইচ কম লাগে, কোথাও দেখা গেল একটু আমাদের টেম্পারেচার বেশি লাগে, কোথাও টেম্পারেচার কম লাগে। কারণ একটা সাইটোপ্লাজমে হাজার হাজার লক্ষ লক্ষ বিক্রিয়া চলে এবং লক্ষ লক্ষ বিক্রিয়াগুলোর জন্য আমাদের এই ছোট ছোট প্রকোষ্ঠে বিভক্তকরণ, এই প্রকোষ্ঠগুলো ওই বিক্রিয়াগুলো পরিচালনা হওয়ার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। আমি শুরুতেই বলছিলাম যে নিউক্লিয়াস থেকে উৎপাদিত বস্তুকে আমি এই প্রকোষ্ঠে নিব যদি এখানের প্রয়োজন পড়ে, নিউক্লিয়াস থেকে উৎপাদিত বস্তুকে আমি এই প্রকোষ্ঠে পাঠাবো যদি এইখানকার প্রয়োজন পড়ে, নিউক্লিয়াস থেকে উৎপাদিত বস্তুগুলোকে আমি এই প্রকোষ্ঠে পাঠাবো যদি এখানকার প্রয়োজন পড়ে। এখন বন্ধুরা, আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শুধুমাত্র আমাদের কম্পার্টমেন্ট করে বিভক্ত করছে তা নয়, তারা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিভিন্ন রকমের এনজাইমস বহন করে। দেয়ার আর 30 টাইপস অফ এনজাইমস ফাউন্ড অ্যাট দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মেমব্রেন। যেহেতু এটা একটা মেমব্রেন, আর আমরা জানি মেমব্রেন মানে হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার মেমব্রেন। These are the phospholipid bilayer membrane. আমরা ফসফোলিপিড বাইলেয়ার মেমব্রেনটিকে বলি বাল্ক। দিস ইজ মেমব্রেন। আমরা এই জায়গাটা জুম করছি। এখন এই মেমব্রেনে আমরা বিভিন্ন রকমের প্রোটিন পাই। এইটা একটা প্রোটিন, দিস ইজ প্রোটিন, দিস ইজ অলসো অ্যানাদার প্রোটিন, দিস ইজ অ্যানাদার টাইপস অফ প্রোটিন। There are various types of protein প্রেজেন্ট অ্যাট দ্য ফসফোলিপিড বাল্ক। ওকে, এবং এই প্রোটিনগুলোর মধ্যে কিছু প্রোটিন এনজাইম হিসেবে কাজ করে। যেহেতু আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেন এটা রাফ হোক বা স্মুথ হোক বা ভেসিকল হোক, ওকে, সবই তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ভেসিকল, এটাকে বলা হচ্ছে টিউবিউল, সিস্টার্ন, সবগুলোই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে মেমব্রেন আছে, বাইলেয়ার মেমব্রেন, ফসফোলিপিড বাইলেয়ার মেমব্রেন, এই বাইলেয়ার মেমব্রেনে বিভিন্ন রকমের এনজাইম থাকে। দিস ইজ এনজাইম। এই এনজাইমগুলোর সংখ্যা প্রায় 30টি। তাহলে দে ক্যারি 30 ডিফারেন্ট টাইপস অফ এনজাইম। তারা প্রায় 30টির মতো বিভিন্ন রকমের এনজাইম বহন করে। ক্যারি 30 টাইপস অফ এনজাইমস। এই মেমব্রেনে, এদের ফসফোলিপিড মেমব্রেনে প্রোটিন আছে। এই প্রোটিনগুলো মূলত এনজাইম হিসেবেও কিছু কিছু প্রোটিন কাজ করে, কিছু কিছু এনজাইম।
প্রায় 30 রকমের এনজাইম আমরা এদের প্রোটিনে পেয়ে থাকি, মূলত এই কাজটা করে থাকে। নাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাক্ট অ্যাজ এ সেল প্লেট ফরমেশন। তারা কোষ বিভাজনের সময় যে আমরা সেল প্লেট বলি বা মিডল ল্যামেলা বলি, মনে করো এটা একটা উদ্ভিদ কোষে ক্যারিওকাইনেসিস হয়ে গেছে, নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেছে, এখন মাঝখানে আমাদেরকে প্লেট তৈরি করতে হয়। আমরা একটা প্লেট তৈরি করতেছি, দিস ইজ প্লেট, এটাকে আমরা বলি সেল প্লেট। এই সেল প্লেট তৈরি করতে আমাদের দুইটা উপাদান লাগে, একটিকে বলা হয় ফ্র্যাগমোপ্লাস্ট আর একটিকে বলা হয় ফ্র্যাগমোপ্লাস্ট পেকটিক অ্যাসিড। এই দুইটি উপাদান লাগে, ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিক অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে এই ফ্র্যাগমোপ্লাস্ট ওই সাইটোপ্লাজম থেকেও আসে, এই সাইটোপ্লাজম থেকেও যায়, পেকটিক অ্যাসিডও আসে যায়, তাহলে সাইটোপ্লাজমে তো অনেক উপাদান থাকে, সাইটোপ্লাজমের কে এই পেকটিক অ্যাসিড এবং ফ্র্যাগমোপ্লাস্টগুলোকে এনে মাঝখানে জমা করে? ইয়েস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে উভয়ের কোষের সাইটোপ্লাজমে থাকা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিক অ্যাসিড ক্ষরিত হয়, দি সিক্রেট। তাদের এখান থেকে যে ক্ষরণটা হয় সেটাকে ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিক অ্যাসিড বলা হচ্ছে, যা মাঝখানে জমা হয়ে একটা প্লেট তৈরি করে। এই প্লেটটিকে বলা হয় সেল প্লেট বা মিডল ল্যামেলা। আর এইখানেই পরবর্তীতে সেলুলোজ জমা হয়। মিডল ল্যামেলার প্রাচীরে সেলুলোজ, শর্করা জাতীয় উপাদান সেলুলোজ জমা হয়ে আমরা একটা প্রাচীর তৈরি করি। এই প্রাচীরটা প্রাইমারি প্রাচীর হতে পারে, সেকেন্ডারি প্রাচীর হতে পারে, টারশিয়ারি ওয়াল হতে পারে, যখন এদের থিকনেসের উপর ভ্যারি করবে। যদি এখানে শুধু সেলুলোজ হয় এটাকে আমরা প্রাইমারি সেল ওয়াল বলবো, সেলুলোজের সাথে লিগনিন, পেকটিন, ট্যানিন, সুবেরিন যদি কিছু থাকে তাহলে সেকেন্ডারি, আরও কিছু জমা হলে সেটাকে আমরা টারশিয়ারি সেল ওয়াল বলি। তাহলে সেল ওয়াল তৈরি হয় মূলত মিডল ল্যামেলাকে কেন্দ্র করে, আর অ্যাট ফার্স্ট মিডল ল্যামেলা যেটিকে সেল প্লেট বলা হচ্ছে সেটি তৈরি করে মূলত আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফরমেশন দ্য মিডল ল্যামেলা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফরমেশন অফ মিডল ল্যামেলা অর সেল প্লেট, অর এটাকে সেল প্লেটও বলা হয়। ওকে, নাও আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আরেকটি কাজ করে, সেটা হচ্ছে আমাদের ডেভেলপিং অফ GERL সিস্টেম। বন্ধুরা, GERL সিস্টেম নিয়ে আমরা এটা বলবো যে এখানে আমরা গলজি বডির কথা বলি, আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা বলি এবং লাইসোজোমের কথা বলি। গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লাইসোজোম। তো একটু লক্ষ্য করে এদের উৎপত্তি যদি আমরা দেখি, তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কই থেকে উৎপত্তি লাভ করছে? নিউক্লিয়াসের মেমব্রেন থেকে। নিউক্লিয়াসের মেমব্রেনের ইভ্যাজিনেশন ঘটছে, ইভ্যাজিনেশন মানে বাহিরের দিকে বেরিয়ে গেছে, এবং পরবর্তীতে এরা বিকশিত হয়ে ফসফোলিপিড যোগ হয়ে মেমব্রেনটা বাড়ছে। যেমন ধরো এখানে ফসফোলিপিড আছে 4টি, এখানে ফসফোলিপিড যদি আমি আরও 2টা দিয়ে দিই তাহলে মেমব্রেন বড় হয়ে যাচ্ছে। ফসফোলিপিড যদি আমি আরও 2টা করে দিয়ে দিই তাহলে মেমব্রেন কিন্তু বন্ধুরা আমার বড় হয়ে যাচ্ছে। ব্যাপারটা এরকমই যে অ্যাট ফার্স্ট উৎপত্তি লাভ করে নিউক্লিয়াসের মেমব্রেন থেকে, পরবর্তীতে এই মেমব্রেনে অনেক ফসফোলিপিড অ্যাড হয়, ফসফোলিপিডগুলো যুক্ত হয়ে মেমব্রেনটা বৃদ্ধি পায়। ফসফোলিপিড সাইটোপ্লাজমে উৎপাদিত হয়, সাইটোপ্লাজমে ফসফোলিপিড তৈরি হয়, ওখানে গিয়ে জমা হয়ে মেমব্রেনের দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করে। এভাবে যখন আমরা মেমব্রেনটাকে বড় করতেছি তখন এখান থেকে আবার ইভাজিনেশন ঘটছে, এবং মজার বিষয় হচ্ছে ওইখানে আমরা কোনো রাইবোজোম রাখিনি, এবং ওইখানে যে আমরা নালিকাগুলো তৈরি করছি ওই নালিকাগুলোতে অনেক শাখা প্রশাখা দেখাইছি, বাট সিস্টারনিতে আমরা কোনো শাখা প্রশাখা দেখাইনি, টিউবিউলে গিয়ে শাখা দেখাইছি। তাহলে শাখাযুক্ত রাইবোজোমবিহীন এটাকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর শাখাবিহীন বাট রাইবোজোম যুক্ত এটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর প্রয়োজন মোতাবেক এইখান থেকেও কিছু ভেসিকল ডেভেলপ করে, যেটাকে আমরা ভেসিকল বলি উইথ রাইবোজোম। এইখান থেকেও কিছু ভেসিকল ডেভেলপ করে, যেটাকে আমরা ভেসিকল বলি উইদাউট রাইবোজোম। এই উইথ রাইবোজোম ভেসিকলগুলো যখন গলজি বডিতে গিয়ে যুক্ত হয় তখন তারা রাইবোজোম হারিয়ে ফেলে, কারণ রাইবোজোম নিয়ে গলজি বডিতে গিয়ে যুক্ত হওয়া যাবে না, কারণ রাইবোজোমের কাজ শেষ হয়ে গেছে। ততক্ষণে তারা রাইবোজোমগুলোকে হারিয়ে ফেলে তারা একবারে স্মুথ হয়ে তারা চলে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, নিউক্লিয়ার মেমব্রেন থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি এক পর্দা বিশিষ্ট অঙ্গাণু,
ওই এক পর্দা বিশিষ্ট অঙ্গাণু থেকে আমরা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাচ্ছি, ওইখান থেকে এক পর্দা বিশিষ্ট আমরা ভেসিকল পাচ্ছি, ওই ভেসিকলগুলো থেকেই আবার গলজি বডি পাচ্ছি। কারণ দেখো ভেসিকল পর্দা দ্বারা আবৃত অঙ্গাণু এবং এটা গলজি বডির সাথে গিয়ে যুক্ত হয়ে গলজি বডিকে বৃদ্ধি করে। আমরা তো বলছিলাম যে একটা ভেসিকল গিয়ে যদি গলজি বডির সাথে যুক্ত হয় তাহলে গলজি বডির আকারটা, এখানে আমি কিছু ফসফোলিপিড অ্যাড করে দিলাম, তাহলে এটার আকার বেড়ে যাবে। আমি এক ফোঁটা পানি যদি পানির উপরে দিয়ে দিই তাহলে ওই ফোঁটাটা পানির সাথে যেমন মিলিয়ে যায়, ঠিক তাই এই ভেসিকলটাও গলজি বডির গায়ে গিয়ে বসার পরে মিলিয়ে যাবে এবং গলজি বডির তখন দৈর্ঘ্য বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবে। যেহেতু একটা শেপ কিছু এখানে ফসফোলিপিড আছে, এখানেও ফসফোলিপিড আছে, তাহলে ফসফোলিপিডগুলো পাইলে গলজি বডির দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। ওকে, এভাবে গলজি বডির দৈর্ঘ্যটা বৃদ্ধি পায় এবং গলজি বডি থেকে আবার ভেসিকল ডেভেলপ করে। এইখান থেকে আবার একটা ভেসিকল ডেভেলপ হচ্ছে, ধরো এই ভেসিকলটাকে তখন আমরা বলি লাইসোজোম। হ্যাঁ, এখানে কোনো উপাদান থাকতে পারে, কোনো বিষাক্ত উপাদান, দিস কল্ড লাইসোজোম। তার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলজি বডি থেকে লাইসোজোম, এটার মধ্যে একটা ইন্টার কানেকশান রয়েছে। এই ইন্টার কানেকশানটাকেই আমরা বলি GERL সিস্টেম। গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লাইসোজোম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ভেসিকল থেকে গলজি বডি থেকে লাইসোজোম, এটাকে প্রাইমারি লাইসোজোম বলা হয়। এখানে আরও প্রচুর এনজাইম সাইটোপ্লাজম থেকে আসে এবং এটা তখন একটা পারফেক্ট লাইসোজোম বা সেকেন্ডারি লাইসোজোমে পরিণত হয়। তাহলে আমরা বলতে পারি আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, লাইসোজোমের মধ্যে একটা কানেকশান আছে। এই কানেকশানটাকে আমরা বলি GERL সিস্টেম। তাহলে ডেভেলপিং অফ GERL সিস্টেম, তারা GERL সিস্টেমটাকেও ডেভেলপ করতেছে। নাও বন্ধুরা, আমরা আর একটা ফাংশন নিয়ে আলোচনা করব যেটাকে বলা হয় নিসেল গ্র্যানিউল, আমরা যেটাকে বলি মাইলয়েড বডিজ। আমরা সেলের মধ্যে দুই রকমের দানা পাই, একটা নিসেল দানা যেটা আমরা নিউরন সেলে পাই, স্নায়ু কোষে পাই, আর একটা আমরা মাইলয়েড সেলে মাইলয়েড বডিজ পাই। এই দুইটা বডি হচ্ছে নাথিং বাট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো ধরো আমাদের এটা নিউরন, এই নিউরন স্নায়ু কোষ, এখানে প্রচুর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। দেয়ার আর many রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রেজেন্ট অ্যাট দ্য নিউরন সেল বডি এবং এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলোকেই বলা হচ্ছে নিসেল গ্র্যানিউল। তাহলে আমরা এটা এখানে বলতে পারি। এবং মাইলয়েড সেল, সেখানে আমাদের প্রচুর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এই প্রচুর স্মুথ এন্ডোপ্লাজমিক, দিজ আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দিজ আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলোকে আমরা বলি নিসেল গ্র্যানিউল। রাফ কখন বলবো? যদি সেটা নিউরনে থাকে। আর স্মুথ, এখানেও তো স্মুথ আছে, বাট এখানে আমরা মাইলয়েড বডি বলবো না, কারণ এখানে এটা আমাদের মাইলয়েড সেল নয়, এটা আমাদের নিউরন সেল নয়। যদি নিউরন হয় সেল আর সেখানে যদি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, সেটাকে আমরা বলি গ্র্যানিউল বা নিসেল গ্র্যানিউল বলা হচ্ছে। আর এই যদি আমাদের মাইলয়েড সেলে থাকে, দিজ আর নিউরন সেল, দিজ আর মাইলয়েড সেল, স্টেম সেল থেকে উৎপাদিত হয় মাইলয়েড সেল, ওইখানে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, ওইটাকে আমরা বলি মাইলয়েড বডিজ। তাহলে দে আর অলসো ফরমেশন অফ নিসেল গ্র্যানিউল, formation of nisel granules and myeloid bodies. ওকে, মাইলয়েড বডিগুলো তৈরি হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এদের পরিমাণ বেশি থাকে মাইলয়েড সেলে। আর নিউরন স্নায়ু কোষে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরিমাণ বেশি থাকে, এটাকে বলা হচ্ছে নিসেল গ্র্যানুল। এই দুটার ভর তুলনামূলকভাবে এখানে বেশি থাকে। তো আমি আশাবাদী এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্বন্ধে তোমরা কাজ সম্বন্ধে একটা ভালো ধারণা লাভ করতে পারছো। তো আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করবে, দেন পরবর্তী কোনো ভিডিও টপিকস তোমার সামনে আবার যাবে, তুমি সেখান থেকে আবার কিছু উপকৃত হতে পারো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।